অস্ত্র, বোমা ও মিসাইল ভেস্ট সহ ৩ নারী আটক। ঢাকা থেকে যাচ্ছে বন্দি মোজাল ইউনিট। একটা কতগুলো মহিলারই তার মধ্যে একসাথে কি ঘটনা ঘটছে বর্তমান আমিরের স্ত্রী আর একজন হচ্ছে মুজাহিদের বর্তমান সেকেন্ড ইন কমান্ডের স্ত্রী। ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম আসার পরে বাড়িতে সার্চের কাজ শুরু হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান এবং আপনি জানতেছেন। এবার অন্য বিশেষ গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ১ বছর আজ। বড় ধরনের নাশকতার সক্ষমতা এখন জঙ্গিদের নেই, দাবি পুলিশের। রাজনৈতিক মদত বন্ধের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। ১০ মাসেও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করতে পারেনি বিএনপি। হয়রানির শিকার হলে দ্রুত প্রতিকারের আশ্বাস। তথ্যের নিরাপত্তা নিয়ে দ্বিধায় সাধারণ মানুষ। নদীর তলদেশে মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর পিলারের দৈর্ঘ্য নিয়ে জটিলতা। সমস্যার সমাধান হয়েছে, দাবি প্রকল্প পরিচালকের। দ্রুতই শুরু হবে পাইলিং এর কাজ। কর্মব্যস্ত রাজধানীতে ফিরছেন নগরবাসী। ট্রেন ও লঞ্চে যাত্রীদের ভিড়, নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পেরে স্বস্তি যাত্রীদের। এবং ৯৭ বছরে পা রাখল ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের উন্নয়নের কথা লাগলেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন। সীমাবদ্ধতার পরও এগিয়ে যাওয়ার প্রত্যয়। জঙ্গি আস্তানা সন্দেহে কুষ্টিয়ার ব্রাহ্মারায় ঘিরে রাখা বাড়িটিতে উদ্ধার শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। অস্ত্র, বোমা, সুইসাইড ভেস্ট সহ ৩ নারীকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন উপজেলার শীর্ষ নেতা আইয়ুব বাদুর স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। বাড়িটি থেকে এ পর্যন্ত উদ্ধার হয়েছে ২ শিশু। পুলিশ জানায়, জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে গতকাল মধ্যরাতে উপজেলার বামনপাড়া এলাকার একটি বাসা বাড়িতে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তাদের সাথে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা যোগ দেওয়ার কথা রয়েছে। বাড়িটির আশপাশে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি সুইসাইডার ভেস্ট, একটি বিদেশি পিস্তল ও বোমা উদ্ধার করা হয়। আটক করা হয় ৩ নারীকে। এছাড়া ২ শিশুকে উদ্ধার করা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পর বোমা নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী। এটা যদি সত্যিকারের দেশদ্রোহী কাজ হয় তাহলে এটা তো অবশ্যই নিন্দনীয় কাজ। এটা করানোর জন্য চেষ্টা করুক না কেন, এটা ভীষণভাবে আমরা ঘৃণা করি। অভিযানে ৩ জন নারীকে জীবন্ত উদ্ধার করা হয় এবং ২টি শিশুকে উদ্ধার করা হয় বাড়ি থেকে। আর এই নারীদের পরিচয় পাওয়া গেছে, একজন হচ্ছে নবুজের মেয়ের বর্তমান আমিরের স্ত্রী, আর একজন হচ্ছে নবুজের মেয়ের বর্তমান সেকেন্ড ইন কমান্ডের স্ত্রী। ২টি ভেস্ট, সুইসাইডাল ভেস্ট আছে, আর কিছু এক্সপ্লোসিভ আছে, এক্সপ্লোসিভ ডিভাইস আছে। আর রুমের ভেতরে আরো কিছু এক্সপ্লোসিভ থাকতে পারে। ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম আসার পরে বাড়িতে সার্চের কাজ শুরু হবে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী এস এম রাশেদ। সবশেষ খবর জানাতে টেলিফোনে কথা বলছি তার সাথে। রাশেদ, অভিযানের সবশেষ খবর আমাদের জানান। জঙ্গি আস্তানায় ঘিরে রেখেছে এবং সেখান থেকে ২টি সুইসাইডের ভেস্ট, একটি বিদেশি পিস্তল এবং কিছু এক্সপ্লোসিভ এবং গান পাউডার উদ্ধার করেছে পুলিশ। আর এছাড়াও এই পুলিশের অভিযানকে ২ ভাগে বিভক্ত করেছে। প্রথম পর্যায়ে অভিযান ইতিমধ্যে পুলিশ শেষ করেছে এবং ঢাকা থেকে সকাল ৯টায় আমাদের কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মেহেদী সাহেব আমাদেরকে জানান
সকাল ৬টার সময় ঢাকা থেকে বোম বিস্ফোরণের টিম রওনা দিয়েছে। বোম বিস্ফোরণের টিম আসলে দ্বিতীয় পর্যায়ের অভিযান পুলিশ শুরু করবে। এছাড়াও আশেপাশের পুলিশ ও আশেপাশের বিভিন্ন স্থানে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। এছাড়াও পুলিশ আমাদেরকে জানান যে আসলে তারা যে সময় অভিযান পরিচালনা করেন সে সময় ওইখানে তারা বাড়িটাকে দখল করার চেষ্টা করে এবং বাড়ির দিকে তাদেরকে কোনোভাবে মানে ঢুকে দিতে চায়নি এবং পরবর্তী পুলিশ বাড়িতে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং তারা আত্মহত্যার চেষ্টা চালায়। রাশেদ, আপনি আপনি কি ওই যে বাড়িতে অভিযান চলছে সেই বাড়িতে কোনো হতাহতের খবর পেয়েছেন কিনা, বা অভিযানের সময় যে এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়ে থাকে বিভিন্ন সময় দেখেছি, এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা আপনি জেনেছেন কিনা? পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে আসলে হতাহতের কোনো ঘটনা ঘটে নাই। তারা দুর্ঘটনার ঘটনার পূর্বে তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়েছেন, এটা পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত ১৪৪ ধারা এখনো জেলা প্রশাসন থেকে এখনো জারি করেনি। তবে বিভিন্ন স্পটে পুলিশ অবস্থান নিয়েছে এবং সাধারণ মানুষের চলাচল বাড়ির আশপাশে নিষিদ্ধ করে রেখেছে। কুষ্টিয়ার ভোলামারায় একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী এস এম রাশেদ। গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ১ বছর আজ। গত বছরের ১ জুলাই রাতে গুলশান ২-এর এই অভিজাত রেস্তোরাঁয় সশস্ত্র হামলা চালায় ৫ জঙ্গি। হলি আর্টিজানে জঙ্গি হামলার খবর ছড়িয়ে পড়লে সারা দেশে গভীর উদ্বেগের সৃষ্টি হয়। সেই রাতে তাৎক্ষণিক অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের ছোড়া গ্রেনেড ও গুলিতে নিহত হন ২ পুলিশ কর্মকর্তা। এছাড়া ৯ জন ইতালিয়ান, ৭ জন জাপানি, একজন ভারতীয় নাগরিক, বাংলাদেশের ইশরাত আখন্দ, অবিন্তা কবির, ফারাজায়াজ হোসেন সহ মোট ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। সারা রাত উদ্বেগ উৎকণ্ঠার পর পরদিন সকাল ৭টা ৪০ যৌথ বাহিনী অভিযান চালায় সেখানে। অভিযানে নিহত হয় ৫ জঙ্গি। অবসান ঘটে প্রায় ১১ ঘন্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির। সকাল থেকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিশিষ্টজনরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ওমর ফারুক। বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ওমর। কাজল, আপনি জানেন যে গত বছরের এদিনে ইফতারের পর নব্বই এমপির একটি দল এই হলি আর্টিজান বেকারিতে যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল তারপর ১ বছর পেরিয়ে গেছে এবং সেই নৃশংস হত্যাযজ্ঞে যারা প্রাণ হারিয়েছেন তাদের বিশেষ করে বিদেশিদের মধ্যে আহ, জাপানের বেশ কয়েকজন নাগরিক এবং ছিলেন ইতালির বেশ কয়েকজন নাগরিক। তো তাদের পক্ষ থেকে আজ সকাল ৭টার দিকে প্রথমেই যারা শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধা জানিয়েছেন সেদিনের সেই নিহত ব্যক্তিদের প্রতি, তাদের মধ্যে ছিলেন জাপানের রাষ্ট্রদূত, তিনি সকাল ৭টার সময় এসেছেন এবং তার সাথে ছিলেন জাইকার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। তারা এখানে শ্রদ্ধা জানিয়ে গেছেন এবং এর পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি সকাল 10:30টার দিকে এখানে ইতালির রাষ্ট্রদূত এবং তাদের একটি প্রতিনিধি দল এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং সকাল 10টা থেকে 2টো পর্যন্ত আরো যদি কোনো সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক এখানে এনে শ্রদ্ধা নিবেদন করতে চান তারাও সেখানে শ্রদ্ধা নিবেদন দিতে পারবেন। আমরা যতদূর জানতে পেরেছি যে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল এখানে 11টার দিকে এখানে শ্রদ্ধা নিবেদন করবে। সব মিলিয়ে এখানে যেই পরিস্থিতি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা হলি আর্টিজানে যাওয়ার যেই রাস্তা গেছে মূল রাস্তা, সেই রাস্তার একদম প্রবেশ মুখে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে কয়েকশো গজ ভেতরে হচ্ছে ওই লেক ভিউ ক্লিনিকের সাইনবোর্ডে দেখা যাচ্ছে। তার বাঁ পাশে হচ্ছে হলি আর্টিজান বেকারি। গাড়ির ভেতরে আমরা যতদূর জানতে পেরেছি সেটি হচ্ছে পুলিশের পক্ষ থেকে সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য একটি ব্যানার লাগানো হয়েছে এবং সেই ব্যানার লাগানো হলেও সেখানে আসলে গণমাধ্যমের
কর্মীদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আমরা মূলত এখান থেকেই কভার করছি। এখানে যারা আসছেন এবং গাড়িতে করে যাওয়া এবং আসার ছবি ছাড়া আসলে গণমাধ্যমের কর্মীরা এখনো পর্যন্ত আর কোনো ছবি তারা পাননি। আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম যে এই ধরনের কড়াকড়ি আরোপের কারণ কি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে বিদেশি যে দুটি দেশের কথা বললাম তাদের দূতাবাসের পক্ষ থেকে এখানে পুলিশের কাছে অনুরোধ করা হয়েছে যে তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে চান এবং তবে তারা চান না যে এটি গণমাধ্যমের কর্মীরা সেই বিষয়টি কভার করুন। এই কড়াকড়ি আরোপের পাশাপাশি পুরো যেই ডিপ্লোমেটিক এলাকা রয়েছে সেই ডিপ্লোমেটিক এলাকায় আমরা দেখতে পেয়েছি যে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সাথেই রয়েছেন এই কূটনৈতিক যে জোন সেই জোনের ডিসি জসিমউদ্দিন। আমরা তার সাথে কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি যে আজকে বেশ নিরাপত্তামূলক ব্যাপক আয়োজন করা হয়েছে, বেশ কড়াকড়ি করা হয়েছে। এর কারণটা আসলে আসলে জানেন তো যে বিশেষ করে বিদেশি এম্বাসি যারা আসবেন ওনাদের পক্ষ থেকে রিকোয়েস্ট হচ্ছে যাতে করে প্রচার না হয়। তো ওনারা একটু আগে জাপান এবং জায়গা ওদের যে ওনারা ফুজিয়ে গেছেন, আমি নিজের সাথে ছিলাম। তো ওনারা কিন্তু কোনো ছবি ওনাদেরও নেন। তো ওনারা এই বিষয়টা এম্বাসিতে আমাদের বিভিন্ন মিটিং এ বিভিন্ন রিকোয়েস্ট করছে, সকলে আমাকে বলেছে। একইভাবে ইতালিয়ানরা আসবেন 10:30 থেকে 11টার মধ্যে, ওনারাও রিকোয়েস্ট হচ্ছে যে এখানে ছবিটা না। ওনারা প্রচার চায় না। সেখানে একজন যিনি ভিকটিম ছিল ওনার হাজবেন্ড নিচেও আছে। তো বিষয়টা ওনাদের জন্য যেহেতু টাচি, ওনারা একটু চান যে যাতে একটু ফলাফল না হয়। আর নিরাপত্তার যে বিষয়ে অ্যাজ ইউজুয়াল ধরেন আজকে রোডগুলোতে একটু চেকিংটা করা হচ্ছে, গুলশান ডিভিশন আমরা ব্যবস্থা নিচ্ছি, সবাই মিলে আমরা একটু নিরাপত্তা নিয়ে আসছি। দেখি সাধারণ মানুষ যদি কেউ এখানে শ্রদ্ধা জানাতে আসতে চান তারা কি ঢোকার অনুমতি পাবে? শ্রদ্ধা তো জানাতেই পারে। তো এখানে এসে আমরা একটু চেক করবো ফিল্টার কেমন বা ব্যাগ চেক করবো। চেক করার পর শ্রদ্ধা জানাতে পারবে। যেটা প্রেস রিলিজে দেখেছেন 11 থেকে 2টা পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হবে, সে পর্যন্ত সবাই থেকে পারবে। জসিমউদ্দিন, আপনাকে ধন্যবাদ। কারণ আপনি শুনছিলেন যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এখানে 11টা থেকে 2টো পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছে, তবে এখানে নিরাপত্তার যেই বিষয়টি রয়েছে কড়াকড়ির বিষয়টি সেটি বলবৎই থাকবে। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। ডক্টর খালেদা জিয়ার বেকারিতে শ্রদ্ধা নিবেদন করছেন বিশিষ্টজনরা, সেখান থেকে এই সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী। খালেদা জিয়ার হামলার পর জঙ্গিবাদের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সফল হয়েছে দাবি করে পুলিশ বলছে বড় ধরনের নাশকতা চালানোর সক্ষমতা এখন জঙ্গিদের নেই। তবে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূলের জন্য সামাজিক সচেতনতা প্রত্যাশা করছেন তারা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন পেছনের রাজনৈতিক মদত বন্ধ করতে না পারলে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ সম্ভব নয়। হলিয়াটিজান হামলার 1 বছরকে কেন্দ্র করে খান মোহাম্মদ রুবেলের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আছে। 1999 সালে কবি শামসুর রহমানকে হত্যা চেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশে জঙ্গি হামলার শুরু। এরপর একে একে যশোরের উদীচীন অনুষ্ঠানে বোমা হামলা, রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে হামলা, দেশের 63 জেলায় একযোগে বোমা হামলা সহ ছোট বড় নানা হামলার মধ্য দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করেছে জঙ্গি সংগঠনগুলো। কিন্তু নৃশংসতা ও ব্যাপকতা বিবেচনায় সবচেয়ে বড় হামলা হিসেবে ধরা হয় গুলশান হলি আর্টিজান হামলাকে। আমেরিকা যেমন গোয়েন্দা হামলাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আমাদের দেশে হলি আর্টিজান হামলাটাকে একইভাবে আমরা থাকি। হলি আর্টিজান আক্রমণের পর দেশে জঙ্গি তৎপরতা ও জঙ্গিবাদ মোকাবেলায় এসেছে নতুন মোড়। যদিও সরকার অস্বীকার করছে, তারপরেও গুলশান ঘটনার পর থেকেই দেশীয় জঙ্গি সংগঠনগুলো কথা আলোচনায় এসেছে জোরালোভাবে। গুলশান হামলার পর গেল 1 বছরে 19টি জঙ্গি বিরোধী অভিযানে মারা গেছে 70 জঙ্গি। গ্রেফতার হয়েছে অনেকেই। অভিযানের সময় জঙ্গিদের ছোড়া বোমায় মারা গেছেন আইন শৃঙ্খলা বাহিনীর
সদস্য ও এক ফায়ার সার্ভিস কর্মী। আহত হয়েছেন অনেকেই। এই প্রেক্ষাপটে প্রশ্ন ছিল, জঙ্গি দমনে কতটা সক্ষম আইন শৃঙ্খলা বাহিনী? অলিয়াডিজানের এই মর্মান্তিক দুর্ঘটনার পরে আমাদের নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তন এনেছি। ইন্টেলিজেন্স বেস হামলাকে অভিযানগুলো করেছি। লিডারশিপ ব্যবস্থা গ্রহণ এবং অপরাধের ডিটেকশনে যে পরিবর্তন এসছে, এটা আপাতত বাংলাদেশ ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। আমি মনে করি যে এই জঙ্গি সন্ত্রাসীদের সক্ষমতা অত্যন্ত পরিষ্কার হয়েছে, অত্যন্ত নিয়ন্ত্রিত হয়েছে। পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান সকলকেই এই জঙ্গিবাদের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জঙ্গি বিরোধী অভিযান চলমান রাখতে হবে। সেই সঙ্গে বন্ধ করতে হবে জঙ্গিদের পেছনের রাজনৈতিক মদত। জঙ্গিবাদের নিজস্ব একটা আদর্শ আছে এবং সেই আদর্শের পিছনে রাজনৈতিক শক্তি কাজ করছে। সেই রাজনীতিকে আপনি বাতিল না করতে পারছেন ততদিন পর্যন্ত এই জঙ্গি তৎপরতা চলতে থাকবে। প্রস্তুতি পর্বেই জঙ্গিদের গ্রেফতার কিংবা দমন করতে পারায় আইন শৃঙ্খলা বাহিনীকে অভিনন্দন জানিয়ে তিনি বলছেন, এখন উদ্যোগ নিতে হবে জঙ্গিদের পেছনের অর্থের উৎস বন্ধ করার দিকে। সংশ্লিষ্টরা বলছেন, সারা বিশ্বে এখন নতুন করে মাথা চালাতে ওঠার চেষ্টা করছে উগ্রবাদ, আর এর রেশ কিছুটা পড়েছে বাংলাদেশেও। আর তার পরামর্শ, দীর্ঘমেয়াদে জঙ্গিবাদ মোকাবেলা করতে হলে আইনি প্রক্রিয়ার পাশাপাশি সম্পৃক্ত করতে হবে সাধারণ মানুষকেও। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। অলিয়াডিজানে জঙ্গি হামলায় শহীদ হন পুলিশের 2 কর্মকর্তা। তাদের মধ্যে একজন সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম। মৃত্যুর পর পরিবারের তার শূন্যতা থাকলেও দেশের জন্য তার এই আত্মত্যাগ গর্বভরে স্মরণ করেন তারা। মানিকগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলীর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছরের 1 জুলাই সন্ধ্যায় হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসীদের হামলার খবর পেয়ে অন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলামও ছুটে যান। দায়িত্বরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন তিনি। সেই খবর পেয়ে সাভার থেকে রওনা দেন তার পরিবারের সদস্যরা। পরিবারের অন্যদের সঙ্গে ছিলেন রবিউলের 7 বছরের ছেলে সাজিদুল করিম সামি ও অন্তঃসত্ত্বা স্ত্রী। কিন্তু মাঝপথেই তাদের কাছে আসে রবিউলের মৃত্যুর খবর। রবিউলের মৃত্যুর পর স্ত্রী সালমা ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন। তার মুখ দেখে যেতে পারেননি রবিউল, কিন্তু সেই দুঃখ নেই তার, বরং দেশের জন্য স্বামী শহীদ হওয়ায় গর্ববোধ করেন সালমা। ফেরত দিতে পারবে না, কোনো সন্তান তবুও ছুটি আদায় করি। তো এই কথা ভেবেই যে আমি একজন শহীদ হয়েছি, সেই হিসেবে আমি গর্ববোধ করি। তো সবার জন্য আমি কিছু করতে চাইতো, এক্ষেত্রে সরকার এবং যথাযথ প্রশাসন একটু দৃষ্টি প্রদান করে বলে প্রতিষ্ঠান জানাচ্ছি। জবের ব্যাপারে প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে ডিসেম্বর অক্টোবরের দিকে হওয়ার কথা ছিল, সেটা এখন পর্যন্ত কার্যকর হয়নি। পুলিশের চাকরির পাশাপাশি মানিকগঞ্জের কাঠি গ্রামে প্রতিবন্ধী শিশুদের একটি স্কুল গড়ে তুলেছিলেন রবিউল। স্কুলটি চালিয়ে নিতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা। সে সাধন গ্রহণ করে সে যে মানুষকে ভালোবেসে গেছে গরিব দুঃখী নির্দিষ্ট তার যে পরিকল্পনা ছিল, তার যে উদ্দেশ্য ছিল, আজ বুঝতেছি মানুষকে ভালোবাসলে সে শিক্ষা দিয়ে গেছে, দিয়ে গেছে। আমাদের পরিবারের মৃত্যু এই সাধারণত আসলে সবাই সান্ত্বনা দিতে হবে। আমি নিজের একটা জবাবদিহি তদন্ত ভবিষ্যতে দায়িত্ব যে ফ্যামিলি থেকে প্রতিনিধি আসলে আত্মনির্ভরশীল হওয়া ক্ষেত্রে কর্তব্য শুরু হয়। রবিউল ইসলামের মৃত্যুর পর তার স্ত্রীকে চাকরি দেওয়ার কথা থাকলেও তা এখনো পাননি তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও স্বজনরা। সময় সংবাদ, মানিকগঞ্জ। 10 মাস পেরিয়ে গেলেও ডিএমপির ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ এখনো সম্পন্ন হয়নি। অন্যদিকে যারা তথ্য দিয়েছেন তারা বলছেন, ব্যক্তিগত তথ্য পুলিশের কাছে দেয়া কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন রয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি অনেকটাই প্রশ্নবিদ্ধ। তাই তথ্য সরবরাহের কারণে যদি কোনো নাগরিক হয়রানির শিকার হন, তবে দ্রুত প্রতিকার পাওয়ার সুযোগ থাকা প্রয়োজন। মেরিয়া সুলতানার রিপোর্ট। হোলি আর্টিজান ব্যাটারিতে জঙ্গি হামলার পর রাজধানীতে যে কয়টি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়েছে তার মধ্যে মিরপুরে পাওয়া গেছে সবচেয়ে বেশি। কিন্তু নানা কারণে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে মিরপুর এলাকাটি আছে সবচেয়ে পিছিয়ে। এখানে বিতরণ করা ফর্মের 70,000-এর বেশি এখনো
বাসায় কোন 8 জন থাকি, নাম হ্যাঁ, এর বেশি নাই। সমস্যা হবে, পরে যদি কোনো তদন্ত আসে বলবে যে আপনার সদস্য 4 জন, কেন 3 জনের না? গত বছরের 16 সেপ্টেম্বর থেকে রাজধানীতে ভাড়াটিয়াদের তথ্য নিতে ঢাকার 8 বিভাগে 20,15,374টি ফর্ম বিতরণ করা হয়। এর মধ্যে জমা পড়েছে 18 লাখের বেশি। অন্যদিকে পুলিশের কাছে ব্যক্তিগত তথ্য দেয়া কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। যেহেতু বাধ্য, আমাকে বাধ্য ইনফরমেশনটা দিবে, এখন পুলিশ এটা কোথায় যোগ্যতা নেবে সেটা আমার জানা নেই। এটা কি থানাতে সিকিউর আছে না এই ইনফরমেশন গুলো অন্য কেউ অন্যভাবে ইউজ করছে কিনা জিজ্ঞেস করিনি আমরা। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, নাগরিকদের কাছ থেকে পাওয়া তথ্য পুলিশের ডাটাবেজে সংরক্ষণের কাজ প্রায় শেষ। তবে নাগরিকদের ব্যক্তিগত তথ্য দিয়ে কেউ যেন হয়রানির শিকার না হন তার দিকেও লক্ষ্য রাখা হবে বলে জানান তিনি। সমাজে কিন্তু খুব মুসলিম এবং গুটি কয়েক ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত থাকে এবং এর যে নিরাপত্তাগুলো এগুলো অবশ্যই আমরা খুব গোপনীয়তার সাথে রক্ষা করছি, যাতে অন্য কেউ এই তথ্যে কোনো এন্ট্রি না পায় বা তার এই তথ্যকে না দেখতে পারে বা কেউ শেয়ার না করতে পারে, সে বিষয়ে আমাদের একটি সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। এদিকে কোনো নাগরিক হয়রানির শিকার হলে দ্রুত প্রতিকারের ব্যবস্থা থাকা জরুরি বলে মনে করেন এই বিশ্লেষক। ডেটাবেসটা অতি অবশ্যই যারা সন্ত্রাস এবং সন্ত্রাসের সাথে জড়িত তাদের, কিন্তু এটাতে কোনো নাগরিকের হয়রানি যেন না, গোপনীয় তথ্য নিয়ে কেউ যেন কোনোভাবে আপনাকে ফাঁদে ফেলতে না পারে। নাগরিক অধিকার ক্ষুণ্ণ হলেই নিম্ন আদালতে উচ্চ আদালতে রিট করার ব্যবস্থা তো আছে। মুশকিলটা সেখানে না, মুশকিলটা হচ্ছে যে এখানে আপনি আদালতে দ্বারস্থ হতে গেলে আপনাকে যে প্রক্রিয়াটা সেটা খুব বিলম্বিত। একই সাথে নাগরিকদের ব্যক্তিগত তথ্য গোপন রাখার অধিকার ঠিক রেখে সরকারের পক্ষ থেকে সার্বিক একটি ডেটাবেস করার উদ্যোগ নেওয়া হলে অনেক বেশি ফলপ্রসূ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ। সকালে নৌপথ ও রেলপথে যাত্রীদের ভিড় ছিল বেশি। প্রিয়জনদের সাথে এদের ছুটি কাটিয়ে রাজধানীতে রেলপথে ফিরতে শুরু করেছেন নগরবাসী। সকালে দেশের নানা অঞ্চল থেকে ছেঁড়া ট্রেনগুলো কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছে। এদিকে ভোরের আলো ফোটার আগেই বরিশাল, পটুয়াখালী সহ দেশের দক্ষিণাঞ্চলে 17টি জেলার যাত্রীদের নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিরতে থাকে লঞ্চ। অনেকটা নিরাপদেই গ্রামের স্বজনদের সাথে ছুটি কাটিয়ে নগরীতে ফিরছেন রাজধানীবাসী। তবে যাত্রীদের অভিযোগ, লঞ্চ অতিরিক্ত যাত্রী নেওয়া নিষেধ থাকলেও তা মানেননি লঞ্চ মালিক কর্তৃপক্ষ। অনেক যাত্রী তবে তাদের একটা আনন্দ আছে, অন্যরকম অনুভূতি থাকে। মজা তো হয়েছে, কেমন মজা হয়েছে, কষ্ট হয়েছে, অনেক লোক হয়েছে, অতিরিক্ত যাত্রী বহন করছে লঞ্চে। ঢাকা ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার বেলায়েত হুসাইন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আমি অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানে একটু আগে এসে দাঁড়িয়েছেন জামালপুর থেকে আসা যমুনা এক্সপ্রেস। আমি আপনাকে জানিয়ে রাখি যে 10 মিনিট আগে যখন ট্রেনটি সেখানে দাঁড়ায় তখন কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এই ট্রেন থেকে নেমেছে। এখন হয়তো একটু এই কমলাপুর রেল স্টেশনে একটু খালি আছে, কিন্তু কিছুক্ষণ আগেও আমরা দেখেছি কিন্তু মানুষের যে স্রোত দেখেছি। আর আপনাকে জানিয়ে রাখি যে এর আগে অর্থাৎ জামালপুর থেকে এই যমুনা এক্সপ্রেসটি আসারও কিছুক্ষণ আগে এখানে চট্টগ্রাম থেকে কর্ণফুলী এক্সপ্রেস নামক একটি ট্রেন এসেছে। সেখানেও কিন্তু আমরা দেখেছি অনেক, মোটামুটি অনেক যাত্রী এসেছেন। এখানে আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঢাকামুখী যে মানুষ স্রোত, সেই স্রোতের অর্ধেকটা কিন্তু শেষ হয়ে যায় বিমানবন্দর রেল স্টেশনে এসে। আমরা জানি যে ওইখানে বিমানবন্দর রেল স্টেশনে
যেসব ট্রেন সেখানে দাঁড়ায় সেই রেল স্টেশন গুলোতেও কিন্তু মানুষ প্রচুর পরিমাণ মানুষ না নেমে যায়। আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে আগামীকাল পুরোদমে এই রাজধানীতে কর্মব্যস্ততা শুরু হবে এবং সেই কর্মব্যস্ততা শুরুর জন্যই আজকে কিন্তু মোটামুটি ছুটির শেষ দিনে মানুষ এই ঢাকামুখী মানুষের কিন্তু জনস্রোত বেড়ে গিয়েছে গত 3-4 দিন থেকে। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ কাজ। দর্শক, ঢাকা ফেরার মানুষদের খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হুসাইন। আমি বলছিলাম কমলাপুর রেল স্টেশন। সকালের সময় আরো থাকছে পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি সিলেট নগরীর সড়কগুলো। পাল্লা দিয়ে বাড়ছে উঁচু ভবন, সব রাস্তায় প্রশস্ত করা হবে আশ্বাস মেয়রের। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত উইমেন অ্যান্ড প্রাইম মিনিস্টার্স বইয়ে বিশ্বের প্রভাবশালী 18 নারী নেতার মধ্যে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বইয়ের লেখক যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মী রিচার্ড ও ব্রিয়েন। মঙ্গলবার ওয়াশিংটন ডিসির উমেন্স ন্যাশনাল ডেমোক্রেটিক ক্লাবের আয়োজনে বইটির প্রকাশনা উৎসব হয়। এতে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ঠতা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করা হয়। সেই সঙ্গে 3বারের প্রধানমন্ত্রী হিসেবে ঐতিহাসিক বিভিন্ন অর্জন নিয়ে শেখ হাসিনাকে নিয়ে 3 পৃষ্ঠার বর্ণনা রয়েছে লেখকের। প্রদর্শিত নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তাই ধারাবাহিকতায় আজ থাকছে কাজের গতিতে রিপোর্ট। নদীর তলদেশে মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর কিনারের দৈর্ঘ্য কত হবে তা নির্ধারণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ফলে মাওয়া প্রান্তে পুরো দমে পাইলিং এর কাজ শুরু করা যাচ্ছে না। তবে প্রকল্প পরিচালক বলছেন সম্প্রতি দেশি বিদেশি পরামর্শকরা এই সমস্যার সমাধান করতে পেরেছেন। শীঘ্রই নদীর দু প্রান্তে একসাথে পুরো দমে পাইলিং এর কাজ শুরু হবে। এছাড়া বিশ্বের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন একটি হ্যামার যোগ হওয়ায় কাজের গতি আসবে বলে আশাবাদী তারা। প্রকল্প এলাকার ঘুরে এসে রিপোর্ট করছেন এসআর জুয়েল, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। পদ্মা সেতুর কাজ চলছে। সেতুর অন্য প্রকল্পগুলোর কাজ যখন সময়ের সাথে পাতা দিয়ে প্রায় শেষের দিকে, সেখানে নদীর স্রোত এবং তলদেশের মাটির স্তরের গঠন সহ নানা প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে চলেছে মূল সেতুর পাইলিং এর কাজ। 6.15 কিলোমিটার দীর্ঘ সেতুতে পিলার থাকবে 42টি। এক একটি পিলারের প্রাথমিক দৈর্ঘ্য ধরা হয় প্রায় 120 মিটার। তবে শুরু থেকেই নদীর মাওয়া প্রান্তে মাটির তলদেশের গঠন বৈচিত্র্যের কারণে দৈর্ঘ্য নিয়ে জটিলতা দেখা দেয়। এই প্রান্তে 6 ও 7 নম্বর পিলারের কাজ ধরা হলেও পরে তা অর্ধসমাপ্ত রেখে কাজ সরিয়ে নেওয়া হয় জাজিরা প্রান্তে। এখানে 36 থেকে 42 নম্বর পিলার পর্যন্ত কাজ চলছে পুরোদমে। মাওয়া প্রান্তে 1 নম্বর এবং 6 থেকে 12 নম্বর পিলারের দৈর্ঘ্য কত হবে তা এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি। ফলে অন্য পিলারগুলোতে কাজ ধরা হলেও বন্ধ আছে এই কটি পিলারের কাজ। তবে সম্প্রতি সমস্যার সমাধান হয়েছে বলে জানালেন প্রকল্প পরিচালক। আমাদের ব্যাংক ডিজাইনার দিচ্ছে যে প্রথম পারতেছে, প্রথম সমাধান করছে, স্যাম্পল টেস্টের পরে অ্যাকচুয়াল টেস্ট হয়েছে। অ্যাকচুয়াল টেস্ট করে আমরা যেগুলো সক্ষম হয়েছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। নদীর ওই পারে জাজিয়া পারে সবগুলো দিয়ে দিচ্ছি। এই পারে আমরা দিতে পারি নাই। ওখানে একবার টেস্ট করতে হয়ে গেছে, বাট এখানে একবার টেস্ট হয় সয়েলের ভিন্নতা জানা। এখানে আমরা এখনো সক্ষম হয়েছি। পদ্মায় যোগ হয়েছে বিশ্বের সর্বোচ্চ 3000 কিলোজুল ক্ষমতা সম্পন্ন নতুন একটি হ্যামার। জার্মানিতে তৈরি এই হ্যামার প্রায় 1.5 মাস সমুদ্র পাড়ি দিয়ে 2 মাসে মাওয়া এসে পৌঁছে। এটিকে এখন জাজিরা প্রান্তে পাইলিং এর কাজে ব্যবহার করা হবে। আগের দুটি হ্যামার এখন তাই ব্যবহার করা হবে মাওয়া প্রান্তে। সবকিছু মিলে পুরো নদী জুড়েই পাইলিং এর কাজে গতি আসার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। এরকম 100 বছরের প্রজেক্ট, কেউ তো আর 100% শিওর না কোনো রিজনেবল বলতে পারবে। আর আমরা টেস্টে আমার এমন 3 মাস 4 মাস পিছিয়ে এখন আমরা টেস্টের পর্যায়ে চলে আসছি। এখন পর্যন্ত মূল সেতুর কাজ 52% বন্ধ থাকলেও শেষ হয়েছে 44%। মাওয়া প্রান্তে যখন পাইলিং এর সমস্যা, সেখানে পুরো পদ্মা সেতু প্রকল্পে এখন পর্যন্ত 6 কাজ হয়েছে এই জাজিরা প্রান্তের 37 নম্বর পিলারে। আমরা এখন দাঁড়িয়ে আছি পিলারটি একেবারে
ওকে আরো একটা বড় টেবিল মেরে গেছে ভাই, সামনের দিকে পুরো এদিকে কম্পিউটার ল্যাপটপ সব। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কয়েক দফা পেছানো হলো চলতি মাসের মধ্যে সম্ভব হবে এই দুটি পিলারের মধ্যে পদ্মা সেতু প্রথম স্পেনটি বসিয়ে দেওয়া। এহসান রাত, সময় সংবাদ, শরীয়তপুর। 97 বছরে পা রাখল ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘ পথ চড়ায় জ্ঞান বিতরণের পাশাপাশি দেশের ক্রান্তিকালে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব ছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠার পর থেকে গৌরব, ঐতিহ্য আর সমৃদ্ধির এই ইতিহাসে আপ্লুত শিক্ষার্থীরা। আর দেশের সীমানার গণ্ডি পেরিয়ে সম্মান আর মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে পাওয়ার তার শোক, এমনটাই প্রত্যাশা শিক্ষাবিদদের। অবশ্যই থেকে 2017-97-তে তা প্রায় শতবর্ষীয় বিশ্ববিদ্যালয় প্রথম রক্ত দেখেছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এরপর 1962, 66, 69 আর সবশেষ 71-এর মহান মুক্তিযুদ্ধ, যে বিশ্ববিদ্যালয়ের চেতনা উপহার দিয়েছিল একটি স্বাধীন দেশের পতাকা, একটি স্বদেশ ভূমি আর মহান স্বাধীনতার স্থপতি। সে চেতনার জোরেই বাঙালি জাতির জীবনে একখণ্ড আবেগের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বাঁক জানে হাজারো স্বপ্ন, দীর্ঘশ্বাস আর সম্ভাবনার গল্প। আছে আক্ষেপও, তবু পাওয়া আর না পাওয়ার সমীকরণের বাইরে সামনে এগিয়ে যাবার প্রত্যয় শিক্ষার্থীদের। ফার্স্ট টাইমে ভর্তি না হতে পারার কারণে আমি কোথাও পড়ি নাই। সবার সাথে কিভাবে একসাথে চলতে হয়, একসাথে থাকতে হয়, এই যে শিক্ষাটা, এটা আমার মনে হয় হল লাইফ থেকে শেখা সম্ভব। ক্যাম্পাসে, খেতে, ক্লাসে, বাইরে, বারান্দায়, আড্ডায় সবকিছুতেই আমাদের জন্য শিক্ষণীয় এবং শিক্ষাটাকে কাজে লাগানোর একটা ক্ষেত্র তৈরি করছে। সবকিছু মিলে আমার মনে হয় এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের অনেক সুযোগ আছে। সময়ের সাথে চিরসবুজে ক্যাম্পাস উন্নয়নের তকমায় ঢাকা পড়ছে ইট বালি পাথরের আলোতে। তবে কৃত্রিম এই জৌলুস বাড়ার সঙ্গে শিক্ষার মান বেড়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে শুধুই হতাশা। বিশ্ববিদ্যালয় গেল পরীক্ষা তাদের শিক্ষকের বা বিচারের সব রাজনৈতিক বিবেচনায় যোগ্যতার অভিজ্ঞতার প্রেক্ষাপটে ব্যবস্থা হয় এমন সময় এত সীমাবদ্ধতার পরও জ্ঞান, প্রজ্ঞা আর সমৃদ্ধির সমন্বয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠুক প্রতিটি শিক্ষার্থী, এমনটাই যাওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। র্যাঙ্কিংয়ের কথা যদি বলা হয়, এটি একটি বাণিজ্যিক কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সময় বাণিজ্যিক কার্যক্রমে অংশগ্রহণ করে না। সেই কারণে যে অবস্থানে থাকার কথা সে অবস্থানে সম্ভব নেই। অল্প খরচে যত মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরি করা যায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ধারণা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকবে। এভাবেই রঙিন এই আলোচ্যতায় রাতের আবহে হাজারো বছর গৌরব আর অর্জনে জলজল করুক প্রিয় বিশ্ববিদ্যালয়, এমনটাই প্রত্যাশা সবার। মৌসুমী, সংবাদ, ঢাকা। সকালে সময় থাকছে। নিউ ইয়র্কে হাসপাতালে বন্দুকধারীর গুলি, এক চিকিৎসক সহ হামলাকারী নিহত, আহত অন্তত 6 জন। প্রায় 150 বছরের পুরনো সিলেট নগরীর কোন রাস্তায় পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। নগরীর অধিকাংশ সড়ক অপ্রশস্ত হওয়ায় জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল করতে পারে না ঠিক। যদি পাল্লা দিয়ে বাড়ছে উঁচু ভবনের সংখ্যা। অবশ্য আসার কথা হলো নগরীর রিকাবারি বাজার থেকে শহীদ বাজার সড়কের দুপাশ থেকে 2 লেন করছে। আব্দুল আহাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ডিএনসি। নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার ও চিন্তাবাজার সড়ক, দুটি গাড়ি পাশাপাশি চলাচল করা মুশকিল। অথচ এই এলাকায় রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, ডিসি, এসপি অফিস, আদালত, ব্যাংক, বিশ্ববিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। আর রাস্তার পাশে সারি সারি উঁচু ভবন। তুলনায় রাস্তা অপ্রশস্ত হওয়ায় প্রায় লেগে থাকে যানজট। এতে দুর্ভোগের শেষ নেই নগরবাসী। শহরের যে কার্যক্রমের সেই তুলনায় রাস্তাগুলা সমস্যা আপনার এই যে রাস্তাঘাট ছোট, গাড়ি ঘোড়া যানজট, রাস্তা খোলা হয় তার কাজটা দোকানদারও ভাইবা, আর আমরা জনগণ যারা আছি রাস্তাঘাট আসতাম চাই তারাও আসতাম পারবো। রাস্তার কারণে বড় গাড়ির পরিবর্তে ছোট গাড়ি পাঠাতে হয়। এতে নানা সমস্যায় পড়তে হয়। ওসব এলাকায় আমরা কান্ট্রি লেবার, বড় লেবার সংযুক্ত গাড়ি ব্যবহার করতে পারি, তাহলে কাজটা সুবিধা হয়। সিলেটের রাস্তা প্রশস্ত করার দাবি দীর্ঘদিনের, কিন্তু কোনো জনপ্রতিনিধি এদিকে নজর দেননি। অবশ্য পুলিশ লাইন সহ কয়েকটি সরকারি বেসরকারি স্থাপনা ভেঙে বর্তমানে চলছে টিকাবি বাজার টু শহীদ বাজার সড়ক প্রশস্তকরণের কাজ।
জানালেন, নগরবাসীর সাথে থাকলে ভবিষ্যতে বাকি সড়কগুলো প্রশস্ত করা হবে। পুলিশের পুলিশ ল্যান্ড, জেলা পুলিশ ল্যান্ড, এগুলা বাংলাদেশ বেতার সব ইম্পর্টেন্ট এখানে অবস্থান করতেছে। সেই জন্য আমাদের এই রাস্তা এবং পিছনে সামনে দিয়ে গেলে আমরা শান্তিনগর ডিগ্রি কলেজে এই নিয়ে এন্টায়ার এই সাইডটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে প্রশস্ত করে। 1878 সালে প্রতিষ্ঠিত সিলেট পৌরসভা 2002 সালে সিটি কর্পোরেশনে উন্নীত হয়। নগরীর মোট সড়কের দৈর্ঘ্য 568 কিলোমিটার। আব্দুল হাক, সময় সংবাদ, সিলেট। ঝিনাইদহের 120টি গ্রামে এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো। তাই ডিজিটাল বাংলাদেশের সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছেন এসব গ্রামের শত শত মানুষ। তবে পল্লী বিদ্যুতের কর্মকর্তা বলছেন, 2018 সালের মধ্যে জেলার প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। ডিজিটাল বাংলাদেশ করতে বর্তমান সরকার দেশের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করলেও ঝিনাইদহের 120টি গ্রামে এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো। প্রচন্ড গরমে তাই পাখার বাতাসেই শীতল হবার চেষ্টা এসব এলাকার মানুষের। নেই টেলিভিশন ও কেবল নেটওয়ার্ক। মোবাইল ব্যবহার করতে হলে চার্জ দিতে ছুটতে হয় 2 কিলোমিটার দূরের পার্শ্ববর্তী গ্রামে। এই অবস্থায় তথ্য প্রযুক্তির এই যুগে দিন দিন পিছিয়ে পড়ছেন এসব গ্রামের মানুষ। জমিতে সেচ দিতে হবে, ঘন্টায় কোনো বিদ্যুৎ থাকলে 6-7 টাকা খরচ দিত। আমার এখন 7 টাকা জমি সেচ দিতে 3 থেকে 400 টাকা খরচ আছে তেল কিনে। কোনো দুর্ঘটনা ঘটলে আমরা আজকে জানতে পারি না। কি কারণে? কারণ আমরা এই জায়গায় কারেন্ট নাই, ডিশ লাইন দেখতে পারি না। পার্শ্ববর্তী গ্রামের কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রসূতি মায়ের প্রসবের ব্যবস্থা থাকলেও বিদ্যুৎবিহীন গ্রামগুলোতে এই সেবা পাচ্ছেন না। অনেক দূর থেকে আমরা সেইভাবে সেবা দিতে পারি না। বিদ্যুতের অভাবে ডিজিটাল শিক্ষাদান থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রচন্ড গরমে ক্লাস করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে অনেকে। গরমের কারণে আমরা দুপুরে ক্লাস করতে পারি না। ল্যাপটপ এবং প্রজেক্টর ইউজ করে যে আধুনিক কন্টেন্টের মাধ্যমে যে শিক্ষাদান ব্যবস্থাটা আমরা সেগুলো দিতে পারছি না বাচ্চাদের। তবে 2018 সালের ডিসেম্বরের মধ্যে পুরো জেলাকে বিদ্যুতের আওতায় নিয়ে আসার কথা জানালেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা। 2017 সালে মোট 3টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন। তবে ঝিনাইদহ জেলার যে অবশিষ্ট গ্রাম আছে, যে সমস্ত বাড়ি আছে, সবগুলোই ডিসেম্বর 18 মধ্যে বিদ্যুতায়ন করা সম্ভব হবে। জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে জেলায় গ্রাম রয়েছে 1138টি। এর মধ্যে এ পর্যন্ত বিদ্যুতায়ন করা হয়েছে 1015টি গ্রামে। সময় সংবাদ, ঝিনাইদহ। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে 3 বিঘা জুড়ে রয়েছে ঐতিহ্যবাহী একটি সূর্যপুরী আম গাছ। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। গাছের মালিক ও স্থানীয়রা স্থানটিকে একটি পর্যটন স্পট করার দাবি জানান। গাছটি সংরক্ষণের পাশাপাশি স্থানটিকে ঘিরে পর্যটন স্পট করার পরিকল্পনা জানান জেলা প্রশাসন। জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। ঠাকুরগাঁও শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে বালিয়াডাঙ্গি উপজেলার হরিণবাড়ি গ্রাম। একটি আম গাছ গ্রামটির পরিচয়কে আরো সমৃদ্ধ করেছে। সূর্যপুরী জাতের এই আম গাছটি 3 বিঘা জমি জুড়ে ছড়িয়ে দিয়েছে তার ডালপালা। প্রতিদিনই গাছটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। মোবাইলের মাধ্যমে দেখেছি যে ঠাকুরগাঁও জেলার মধ্যে একটা ঐতিহাসিক আম গাছ আছে এবং আমার পরিবার সহকারে আসছি দেখার জন্য। এত বড় আম গাছ কখনো দেখতে পাইনি, আজকে দেখে অনেক আনন্দ লাগতেছে। দেখার মতো গাছ আর কি, আর ফলও হয় খুব সুন্দর এবং মিষ্টি জাতীয় ফল। গাছটিকে ঘিরে পর্যটন স্পট গড়ে তোলার দাবি স্থানীয়দের। আর এটি রক্ষণাবেক্ষণে সরকারি সহায়তা চাইলেন মালিক। আমাদের বালিয়াডাঙ্গির ঐতিহ্য এই আম গাছটা মানে ফ্রন্টে আসছে, সবার নজরে আসছে। এটা আমাদের একটা গর্বের বিষয়। যদি সঠিক ব্যবস্থাপনা নেওয়া যায়, ভালো উদ্যোগ নেওয়া যায় পরিবেশ, তাহলে আমার মনে হয় যে এই এলাকায় একটা পিকনিক স্পট হিসেবে এটা হতে পারে। এখানে যদি একটা ছোটখাটো পিকনিক স্পট করতে পারি, কিন্তু টাকা পয়সার জন্য যেটাইতে পারতেছি না। যদি সরকার সহযোগিতা দিত কিছু, তাহলে আমরা এটা একটু সৌন্দর্য করতাম। অবশ্য জেলা প্রশাসক গাছটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন। বালিয়াডাঙ্গিতে আমাদের যে সূর্যপুরী আম গাছটা আছে, এটাও কিন্তু মানে সংরক্ষণের একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এখানেও একটা পর্যটন কেন্দ্র একে কেন্দ্র করে গড়ে ওঠার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। প্রায় 200 বছরের পুরনো এই আম
আমগাছটিতে 18টি মূল শাখা ও শতাধিক প্রশাখা রয়েছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। টাঙ্গাইলের পৌরসভায় কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি অটোরিকশা বেড়ে যাওয়ায় যানজট ভয়াবহ রূপ নিয়েছে। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। এদিকে যানজটকে প্রধান সমস্যা উল্লেখ করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদারের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের পৌর এলাকায় দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি অটোরিকশা। নগরবাসীর অভিযোগ, এর বেশিরভাগেরই লাইসেন্স না থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এদিকে যানবাহনের অতিরিক্ত চাপ, অদক্ষ চালক ও আইন না মেনে গাড়ি চালানোয় প্রায় সৃষ্টি হচ্ছে যানজট। এতে নির্দিষ্ট সময়ে স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছাতে না পেরে চরম দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। টাঙ্গাইল শহরে হাজার হাজার অটোরিকশা এবং সিএনজি চলে, এর কোনো রেজিস্ট্রেশন নেই, এর কোনো পরিসংখ্যান নেই, তাদের কোনো অনুমোদনও লাগে না। এটা কোনো নিয়ম নীতি শৃঙ্খলা বা যে লটা আইন যাতে জানে না বিধায়ী সেখান থেকে গাড়ি পেয়ে যায়। অদক্ষ চালক, রিক্সার ড্রাইভার মানে যত যেখানে সেখানে গাড়ি রাখে, হাঁটায় যায় না। যানজটের কারণে দীর্ঘ সময় এক জায়গায় আটকে থাকতে হচ্ছে লাইসেন্সধারী অটোরিকশা চালকদের। তাদের দাবি, লাইসেন্সবিহীনদের ব্যাপারে ব্যবস্থা না নেওয়ায় ক্ষতির মুখে পড়ছেন তারা। গাড়ি চালাইতে পারতেছি না, আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয়ে গেছে। সেটা দেখেন অনেক গাড়ির লাইসেন্স নাই, আমাদের লাইসেন্স আছে, কিন্তু যার লাইসেন্স নাই সেটাই দিয়ে জানতে চায়। দিনে এখন 400-500 টাকা কামাই হয়, এখন তার বেশি কামাই করা যায় না। তবে যানজটের কথা স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই যানজট নিরসনের জন্য আমরা চেষ্টা করতেছি। আসলে এই বিষয়টি যদি পৌরসভা একটু আন্তরিক হয় তাহলে আমার মনে হয় অটোরিকশার যে নির্যাতন থেকে আমার টাঙ্গাইলবাসী পরিত্রাণ পেতে পারে। টাঙ্গাইল পৌরসভায় প্রায় 4.5 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, টাঙ্গাইল। দেশের বাইরের খবর। নিউ ইয়র্কের একটি হাসপাতালে বন্দুকধারী গুলিতে এক চিকিৎসক নিহত হয়েছেন। মারা গেছেন হামলাকারী। আহত হয়েছেন অন্তত 6 জন। আহতদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সেটার সময় শুক্রবার রাতে ব্রোনক্স লেবানন হাসপাতালে এলোপাতাড়ি গুলি ছুড়ে ওই ব্যক্তি। নিউ ইয়র্ক পুলিশের প্রধান মুখপাত্র জানান, হামলাকারীর নাম হেনরি মেলন। তিনি হাসপাতালটির মেডিসিন বিভাগের সাবেক চিকিৎসক ছিলেন। ইতিমধ্যে তার ছবি গণমাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে। ঘটনাস্থলে হামলাকারীর লাশ পাওয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে হামলা চালানোর পর সে নিজেও আত্মহত্যা করে। এই ঘটনার চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। পুলিশ হাসপাতালটি ঘিরে রেখেছে। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলা আরও বেড়েই চলেছে। শুক্রবার দুপক্ষের চুক্তি নবায়নের নির্ধারিত শেষ দিন থাকলেও তা না হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের আসন্ন সিরিজগুলো। সেই অনিশ্চয়তার তালিকায় রয়েছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের বিষয়টিও। শেষ বিচারের দিন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে দেশটির চুক্তি নবায়নের শেষ দিন ছিল 30 জুন, যা ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে। কিন্তু সেই চুক্তি আলোর মুখ দেখেনি। এ কারণে অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোতে দিনটির স্থান পেয়েছে ওই ডুমসডে হিসেবে। বেতন ভাতা ও কিছু বাণিজ্যিক চুক্তি নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সঙ্গে দেশটির ক্রিকেটারদের দ্বন্দ্ব গেল কয়েক মাস ধরেই চলে আসছে। 30 জুন পর্যন্ত বর্তমান চুক্তির মেয়াদ থাকায় ঠিক 1 জুলাই থেকে পুরাতন ক্রিকেটাররা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের অধীনে থাকা আর খেলোয়াড় হিসেবে থাকবেন না। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সংগঠন এসি এর ক্ষমতা খর্বের বিষয়ে বেশ উদ্যোগী দেশটির ক্রিকেট বোর্ড। এর আগে গেল 26 জুন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সংগঠন ওই এসিএ ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডকে ঝামেলা নিরসনের জন্য আলটিমেটাম দিয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যতম ক্ষমতাবান এই কর্মকর্তা এর আগেও বেশ কবার ক্রিকেটারদের কোন রকম শর্ত ছাড়াই ওই চুক্তি করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু দুপক্ষই শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তে কোনো ছাড় না দেয় জটিলতা যেন আরো ঘনীভূত হয়। আর সে কারণেই চুক্তি না হয় দেশটির ঘরোয়া ক্রিকেট খেলা প্রায় 250 ক্রিকেটার হয়ে পড়েছেন বেকার। এটা অবশ্যই একটি দাপ্তরিক প্রক্রিয়া। খেলোয়াড়রা এখনো বুঝতে চাইছে না যে তারা ভুল করছে। একটা সিদ্ধান্তে তো যেতেই হবে। দ্রুতই আমরা ব্যবস্থা নেব। সবার আগে দেশ ও জাতি সেটা সবাইকে বুঝতে হবে। সামনের দিনগুলোতে অস্ট্রেলিয়ান ক্রিকেটে কি হবে সেটি সময়ই বলে দেবে। খুব শীঘ্রই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া এ দল। এরপর উসমান খাজার নেতৃত্বে সেই দলটি যাবে ভারত সফরে। এ দলের পাশাপাশি জাতীয় দলের সামনেও ছিল ব্যস্ত সূচি। বাংলাদেশ সফরের জন্য 10 আগস্ট থেকে তাদের ক্যাম্প শুরু করার কথা। আরো
দূরের কথা বলতে গেলে আগামী নভেম্বরে রয়েছে অ্যাশেজ জুন। কিন্তু ক্রিকেটার ও বোর্ডের পরস্পরের সঙ্গে চুক্তি নিয়ে দ্বন্দ্বে ভোগায় সব বিষয়গুলোই ঝুলে পড়েছে অনিশ্চয়তার দোলাচলে। বাংলাদেশ সফরে এর আগে অস্ট্রেলিয়া আসতে চায়নি নিরাপত্তার অজুহাতে। যদিও অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে গেলেও তাদের প্রতিবেদন ছিল ইতিবাচক। তাই ক্রিকেট বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দুটা এবার অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরকে ঘিরে যে আলাদাভাবে রয়েছে সেটি কিন্তু বিশ্বের সব গণমাধ্যমেই আলোচিত বিষয়বস্তু। রিচার্ড, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জঙ্গি আস্তানার সন্দেহে কুষ্টিয়ার ভেড়ামারায় একটি বাড়িতে চলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান। অস্ত্র, বোমা ও সুইসাইডাল ভেস্ট সহ 3 নারী আটক। গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার এক বছরে শ্রদ্ধা। সব ধরনের নাশকতার সক্ষমতা এখন জঙ্গিদের নেই, দাবি পুলিশের। 10 বছর ভয়াবহদের তথ্য সংগ্রহ করতে পারেনি ডিএমপি। হয়রানির শিকার হলে দ্রুত প্রতিকারের আশ্বাস। তথ্যের নিরাপত্তা নিয়ে দ্বিধায় সাধারণ মানুষ। নদীর তলদেশে মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর পিলারের দৈর্ঘ্য নিয়ে জটিলতা। সমস্যার সমাধান হয়েছে, দাবি প্রকল্প পরিচালকের। দ্রুতই শুরু হবে পাইলিং এর কাজ। এবং 97 বছরে পা রাখল ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে উন্নয়নের তকমা লাগলেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন। সীমাবদ্ধতার পরও এগিয়ে যাওয়ার প্রত্যয়। এই ছিল সকালের সময়। যেগুলো খবর পেতে ভিজিট করুন সময় উদ্যোগ। সঙ্গে থাকুন।